টেন্স সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি টেন্স শিখেই তোমার বাড়ির ছোটো ছোটো ভাই বোনেদের ছেলেমেয়েদের টেন্স শেখাতে পারবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর এই টেন্সটা শুধু স্কুল এক্সাম নয়, চাকরির পরীক্ষায় এটি প্রয়োজন। So hello everyone, welcome to my channel All English in One. Today I will discuss about tense very easily. So let's start. টেন্স সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। বোর্ডের দিকে লক্ষ্য করো। টেন্স মানে কি? টেন্স মানে কাল বা সময়। টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আমরা সবাই জানি। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তাগুলো বলি সেগুলো কিন্তু কোনো না কোনো টেন্সে পড়ে। যেমন আমি ভাত খাই, এই ভাত খাওয়ার কাজটা বর্তমানকালে হয় বোঝাচ্ছে, তাই জন্য এটা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। আমি গতকাল ভাত খেয়েছিলাম, ভাত খাওয়ার কাজটা অতীতে হয়ে গেছে, পূর্বে হয়ে গেছে বোঝাচ্ছে বাক্যটাতে, তাই এটা পাস্ট টেন্স বা অতীতকাল। আবার আমি ভাত খাবো, ভাত খাওয়ার কাজটা ভবিষ্যৎকালে হবে বোঝাচ্ছে, তাই এটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবার এই প্রত্যেকটা টেন্সের যে 4টি করে ভাগ আছে, প্রেজেন্ট 4টির ভাগে ভাগ করা হয়েছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাই আমরা যত বাক্য বলি না কেন, সব বাক্যগুলি কিন্তু কোনো না কোনো টেন্সে পড়ে। এজন্য টেন্স যদি আমরা একবার বুঝে যাই, তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, যে কোনো বাক্য ইংরেজিতে লিখতে পারবো। বা রাইটিং স্কিল, যেমন প্রসেস রাইটিং, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং ইত্যাদি আমরা সহজে লিখতে পারবো। অতএব টেন্স শেখাটা আমাদের খুব জরুরি। আমরা যদি এই নামগুলোর বাংলাটা যদি মুখস্থ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এর সংজ্ঞা বা কাকে বলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, বা সিম্পল পাস্ট টেন্স কাকে বলে, বা সিম্পল ফিউচার টেন্স কাকে বলে, আমাদের মুখস্থ করতে হবে না, আমরা আপনি নিজের থেকেই লিখতে পারবো। সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য গঠনের নিয়ম, বা সিম্পল পাস্ট টেন্সের বাক্য গঠনের নিয়ম, বা সিম্পল ফিউচার টেন্সের বাক্য গঠনের নিয়ম, বা এদের প্রত্যেকটাকে চেনার উপায় আমাদের মুখস্থ করতে হবে না, আমাদের এতটা মাথা খাটাতে হবে না। যদি আমরা এই নামগুলোর বাংলাটা একবার মুখস্থ করে নিতে পারি ভালোভাবে, তাহলে আমাদের কোনো কিছু মুখস্থ রাখার প্রয়োজন হবে না। সংজ্ঞাটাকেও আমাদের মুখস্থ করতে হবে না, বাক্য গঠনের নিয়মও মুখস্থ করতে হবে না, আর বাক্য চেনার উপায়ও আমাদের মুখস্থ করতে হবে না। শুধু এই নামগুলো একবার আমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা হলো সাধারণ বর্তমানকাল। সিম্পল মানে সাধারণ, প্রেজেন্ট মানে বর্তমান, টেন্স মানে কাল, সাধারণ বর্তমানকাল। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল মানে সাধারণ, পাস্ট মানে অতীত, আর টেন্স মানে কাল, সাধারণ অতীতকাল। সিম্পল ফিউচার টেন্স, সিম্পল মানে সাধারণ, ফিউচার মানে ভবিষ্যৎ, আর টেন্স মানে কাল, সাধারণ ভবিষ্যৎকাল। এই নামগুলোর বাংলা যদি আমরা একবার মুখস্থ করে নিতে পারি, তাহলে আমরা কোনো টেন্সই ভুলবো না, বা কোনো টেন্সের বাক্য গঠনের নিয়মও আমাদের মুখস্থ করতে হবে না, বা টেন্সের চেনার উপায়ও আমাদের মুখস্থ করতে হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল, অর্থাৎ কোনো কাজটা ঘটমান বা চলমান বোঝাবে বর্তমানকালে। বর্তমানকালে কোনো কাজ ঘটছে বা চলছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা যদি এই নামটা বাংলায় মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা বা বাক্য গঠনের নিয়ম বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় আমাদের মুখস্থ করতে হবে না। এই নামটা মনে রাখলেই আমরা নিজের থেকেই বাক্যটা কোন টেন্সে আছে লিখতে পারবো বা বুঝতে পারবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হলো ঘটমান অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটছিল বা চলছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ঘটমান অতীতকাল, ঘটমান বা চলমান, অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটছিল, ঘটমান ছিল বা চলছিল, চলমান ছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই নামটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা নিজের থেকে এর সংজ্ঞাটাও লিখতে পারবো, বাক্য গঠনের নিয়মও আমাদের মুখস্থ রাখতে হবে না, বা চেনার উপায়ও আমাদের মুখস্থ রাখতে হবে না। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ এই নাম দেখেই বোঝা যাচ্ছে যে ঘটমান ভবিষ্যৎকাল, ঘটমান বা চলমান, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ
ঘটবে বা চলবে এরকম বোঝালে, ঘটতে থাকবে বা চলতে থাকবে ভবিষ্যৎকালে এরকম বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই নামটা যদি আমরা বাংলাটায় মুখস্থ রাখতে পারি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এর বাংলাটা হলো বর্তমান ভবিষ্যৎকাল। তাহলে বাংলা নামটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে বাক্য গঠনের নিয়ম বা বাক্য চেনার উপায় বা এর সংজ্ঞা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, আমাদের মুখস্থ করতে হবে না, নিজের থেকে আমরা লিখতে পারবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এরকম বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল। পুরাঘটিত বর্তমানকাল অর্থাৎ বর্তমানকালে কাজটা সবেমাত্র শেষ হয়েছে, পুরা ঘটে গেছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমি যদি এই নামটা মুখস্থ রাখতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা হলো পুরাঘটিত বর্তমানকাল, এই বাংলা নামটা যদি মুখস্থ রাখতে পারি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটা আমি নিজের থেকে লিখতে পারবো, আমাকে মুখস্থ করতে হবে না। বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠনের নিয়মও আমাকে মুখস্থ রাখতে হবে না। বা চেনার উপায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বাক্য এটা চেনার উপায়ও আমাকে মুখস্থ রাখতে হবে না, শুধু আমাকে এই নামটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই নামটা মনে রাখলেই আমরা এর সংজ্ঞাটাও লিখতে পারবো, বাক্য গঠনের নিয়মটাও নিজের থেকে লিখতে পারবো, আর চেনার উপায়টাও নিজের থেকে লিখতে পারবো। কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, শুধু ওই নামটা মনে রাখতে হবে, নামটা মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট মানে তো আমরা জানি বর্তমান, পারফেক্ট মানে পুরা ঘটিত, পুরা ঘটে গেছে, কাজটা ঘটে গেছে, সম্পন্ন হয়েছে সবেমাত্র। বর্তমানকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস, কাজটা সবেমাত্র শেষ হয়েছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমাকে মুখস্থ রাখতে হবে না সংজ্ঞা কাকে বলে, যদি এই নামটা মনে রাখি, পুরা ঘটিত মানে ঘটে গেছে, পুরা সবেমাত্র কাজটা সম্পন্ন হয়েছে, সবেমাত্র ঘটেছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের বাংলাটা হলো পুরাঘটিত অতীতকাল। অতীতকালে কাজটা পুরা ঘটেছিল, সবেমাত্র ঘটার কাজটা শেষ হয়েছিল এরকম বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। পরের ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের বাংলাটা হলো পুরাঘটিত ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কাজটা সম্পূর্ণ হয়েছে সবেমাত্র এরকম বোঝালে ভার্বের টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সংক্ষেপে লিখেছি জায়গাটা শর্টেজ আছে বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। আমরা যদি বাংলাটা মুখস্থ রাখতে পারি, বাংলা নামটা যদি মনে রাখতে পারি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা বাক্য গঠনের নিয়ম বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় আমাদের মুখস্থ করতে হবে না বা কিছু মনে রাখতে হবে না, শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা যে নামটা পুরাঘটিত ঘটমান বর্তমানকাল এটাই মনে রাখলে নিজের থেকে আমরা বলতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলাটা হলো পুরাঘটিত ঘটমান অতীতকাল, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সে যে চারটি ভাগ রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে সম্পর্কে এক্ষুনি আলোচনা করব। একটা বাক্য লেখা আছে বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি ভাত খাই। বাক্যের মধ্যে আমিটা কি, আমি হলো একটা ওয়ার্ড বা শব্দ, ভাত, ভাতও একটা ওয়ার্ড বা শব্দ, খাইটা কি, খাইটাও একটা ওয়ার্ড বা শব্দ। এবার এই ওয়ার্ড বা শব্দের প্রত্যেকটা একটা করে আলাদা নাম আছে কাজ অনুসারে, সে নামগুলো এবার আমরা জানব। তাহলে এটাও তো আমি, এটাও ওয়ার্ড, ভাত এটাও ওয়ার্ড, খাই এটাও ওয়ার্ড। এবার ওয়ার্ড কি, ওয়ার্ড বা শব্দ কি, একাধিক অক্ষর পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে ওই বর্ণ সমষ্টিকে বা অক্ষর সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলে। আমি এই যে শব্দটা বলছি,
আ আছে আর ময় হ্রস্বইকারে মি আছে, দুটো অক্ষর বা বর্ণ আছে। এই দুটো অক্ষর বা বর্ণ মিলে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে উঠছে, এর জন্য এটা ওয়ার্ড বা শব্দ। ভাত, ভয়াকার একটা আছে, ত আছে, এই দুটো অক্ষর মিলে একটা শব্দ তৈরি করছে, এর জন্য এটা ভাত হয়েছে, তাই জন্য এটা একটা শব্দ। আবার খাই, ক্ষয়াকার একটা আছে আর হস্যই আছে, এই দুটো বর্ণ বা অক্ষর মিলে একটা শব্দ তৈরি করছে, তাহলে খাইটাও একটা শব্দ। তাহলে একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে ওই বর্ণ সমষ্টিকে শব্দ বা ওয়ার্ড বলে। এবার আমি ভাত খাই, তিনটে শব্দ, এই তিনটে শব্দকে মিলে কি বলবো? এই তিনটে শব্দ মিলে একটা সেন্টেন্স বা বাক্য হয়। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে ওই শব্দ সমষ্টিকে আমরা বাক্য বলবো। আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, এই তিনটি শব্দ মিলে একটা বাক্য তৈরি হচ্ছে, একটা সেন্টেন্স তৈরি হচ্ছে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। আমি ভাত খাই, ভাত খাওয়াটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, তাই এখানে এটা একটা সেন্টেন্স বা বাক্য। আমি ভাত খাই, এই তিনটে শব্দ মিলে এখানে একটা বাক্য হলো। এবার আমিটার একটা আলাদা নাম আছে, আমি একটা শব্দ, এরও আলাদা নাম আছে। ভাতটা, এও একটা শব্দ, এরও আলাদা নাম আছে। খাই, এও শব্দ, এরও আলাদা নাম আছে, এদের কাজ অনুসারে নামটা আছে। বাক্যের মধ্যে আমিটা সাবজেক্ট বা কর্তা আছে, ভাতটা অবজেক্ট বা কর্ম আছে, আর খাইটা ভার্ব বা ক্রিয়াপদ আছে। আমরা জানি বাংলা বাক্যে সবসময় সাবজেক্ট থাকে প্রথমে, তারপর অবজেক্ট থাকে, তারপর ভার্ব বা ক্রিয়াপদ থাকে। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। বাংলা বাক্যে এরকম নিয়ম আছে, সাবজেক্ট প্রথমে বসবে, তারপর অবজেক্ট বা কর্ম বসবে, তারপর ভার্ব বা ক্রিয়াপদ বসে, সবার শেষে ভার্ব বা ক্রিয়াপদ বসে। আমি ভাত খাই। কিন্তু একে যখন ইংরাজিতে ট্রান্সলেট করব তখন আমাদের সূত্রটা হবে SVO, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ ইংরেজি বাক্য ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে, তারপর অবজেক্ট লিখতে হবে, SVO। এই অনুসারে ইংরেজিতে ট্রান্সলেট করব বা ইংরেজিতে বাক্যগুলো গঠন করব। SVO ইংরেজি বাক্য লেখার সময় আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এস বসবে, তারপর ভি বসবে, তারপর অবজেক্ট বসবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। তাহলে আমি ভাত খাই এই বাক্যটাকে ট্রান্সলেট করলে আই, আমি, তারপর ইট, আই, আমি, তারপর ভাত ইংরেজি রাইস, RICE, রাইস, তারপর ইট মানে খাই, EAT, ইট মানে খাওয়া হয়। আই রাইস ইট বাক্যটা কিন্তু সম্পূর্ণ ভুল বাক্য। আই রাইস ইট। স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা এরকমই ভুল করে, প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসিয়ে দেয়, তারপর অবজেক্ট যা আছে বাংলা বাক্য, ভাত আছে রাইস বসিয়ে দিল, তারপর খাই ভার্ব আছে ভার্বকে বসিয়ে দেয়। কিন্তু ইংরেজি বাক্য ট্রান্সলেট করার সময়, ইংরেজিতে লেখার সময় কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। তো ইংরেজি বাক্য বা ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে একে শুদ্ধভাবে ট্রান্সলেট করলে হবে আই, সাবজেক্ট বসে গেল আই, তারপর ভাত অবজেক্ট আছে, তাহলে কি বসবে? ভার্ব বা ক্রিয়াপদকে নিয়ে আসতে হবে, ইটকে নিয়ে আসতে হবে। ইট খাওয়া, ভার্ব বা ক্রিয়াপদ শেষে থাকে EAT, ইট, আই ইট। এবার অবজেক্ট বা কর্ম, তাহলে সাবজেক্ট প্রথমে বসে গেল আই, বাক্যের মধ্যে সাবজেক্টকে আই আছে, তারপর ভার্ব কে আছে, খাই আছে, ইট বসে গেল, তারপর অবজেক্ট কে আছে, ভাত রাইস, RICE। এই বাক্যটা রাইট, আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু বাক্যের মধ্যে সাবজেক্ট কে আছে, ভার্ব বা ক্রিয়াপদ কে আছে, অবজেক্ট বা কর্ম কে আছে, বুঝবো কী করে? আমরা জানি বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াপদ থাকে। এই যে খাই, এটা ভার্ব বা ক্রিয়াপদ। এই ভার্ব বা ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই সাবজেক্ট হয়। আমি ভাত খাই, তাহলে বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াপদ থাকে। এই খাইকে কে দিয়ে প্রশ্ন করব, যে উত্তর পাওয়া যাবে সেই সাবজেক্ট।
আমি ভাত খাই, খাই। কে ভাত খায়? আমি। তাহলে আমিটা হলো সাবজেক্ট, আই বসেছে। এই সূত্র অনুসারে প্রথমে এস, সাবজেক্ট বসেছে আই। এবার আমরা তো জানি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, ভার্ব বা ক্রিয়াপদ খাই, ভার্ব বসে গেলে যে ভি, ভার্ব বসে গেছে, ভার্ব। এবার বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম কী আছে বুঝবো কী করে? এই ভার্ব, বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াপদ থাকে, এই ভার্ব বা ক্রিয়াপদকে কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট বা কর্ম। আমি ভাত খাই, খাই। কি খাই? ভাত। তাহলে ভাতটা হলো এখানে অবজেক্ট বা কর্ম। এই অবজেক্ট বা কর্ম বসেছে, অবজেক্ট বা কর্ম। রাইস, ভাত বসে গেছে, আই ইট রাইস, আমি ভাত খাই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইংরেজি বাক্য ট্রান্সলেট করার সময় প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এসভিও, এসভিও। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। এবার এই বাক্যটাকে যদি লেখা হয় আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তাহলে এসভিও অনুসারে বসবে, এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে দেবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি ইংরেজি আই, এখানে সাবজেক্ট পাওয়া গেছে আমি, আই। এবার ছাত্রছাত্রীরা কী করে? খাচ্ছে ইংরেজি কী করে দেয়? ইট মানে খাওয়া, ইটিং করে দেয়, EATING, ইটিং। আর ভাত তো রাইস, আর রাইস, রাইস এসে ফুল স্টপ। কিন্তু বাক্যটা ভুল হবে না। আমি ভাত খাচ্ছি, বর্তমানকালে কাজটা চলছে বোঝাচ্ছে, আর চলছে বোঝালে তখন বি ভার্বের সাহায্যকারী অ্যাম ইজ আর যে কোনো একটা বসাতে হবে কর্তা অনুসারে। আমি ভাত খাচ্ছি, কে ভাত খাচ্ছে? আমি ভাত খাচ্ছি। বি ভার্ব কোনগুলো? বি ভার্বগুলো হলো অ্যাম ইজ আর, আর ওয়াচ ওয়ার। প্রেজেন্ট টেন্সের বেলায় অ্যাম ইজ আর ব্যবহার করা হয়, পাস্ট টেন্সের বেলায় ওয়াচ ওয়ার ব্যবহার করা হয়। এই যে বি ভার্বগুলো, বি ভার্বগুলো কি না? অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের বেলায় ব্যবহার করা হয় কর্তা অনুসারে, আর পাস্ট টেন্সের বেলায় ওয়াচ ওয়ার ব্যবহার করা হয় কর্তা অনুসারে। আই কর্তা হলে অ্যাম হয়, শুধু আই কর্তা হলে অ্যাম হয়। হি, সি, ইট, রিতা অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ ব্যবহার করা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহার করা হয়। আর ব্যবহার করা হয় প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, দে আর, পেন্স আর, কাউচ আর। এবার থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটা কি? এই যে এখানে নাম্বার কথা লেখা আছে, নাম্বার মানে কি? বচন। নাম্বার মানে বচন। বচন দুই প্রকার বা নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল নাম্বার বহু বচন। এবার সিঙ্গুলার নাম্বার বলতে সংখ্যায় একটাকে বোঝায়, যে কোনো জিনিস সংখ্যাকে একটা বোঝায়। ধর পেন, একটা পেন বোঝাচ্ছে। আর ওকে বহু বচন বা প্লুরাল নাম্বার করলে কী হবে? পেন্স, অনেকগুলি কলম। এবার যখন পেন ব্যবহার করা হবে, পেন ইজ, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ ব্যবহার করা হবে, কিন্তু যখন পেন্স ব্যবহার করা হবে তখন পেন্স আর ব্যবহার করা হবে। পরে পরে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে ব্যাপারটা। তাহলে সিঙ্গুলার নাম্বারগুলো হলো আই মানে আমি, একা, সিঙ্গুলার নাম্বার। আই মানে আমি একজন, তো তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। হি, সে, সংখ্যায় একজন, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। সি, সে, একজন মেয়েকে বোঝাচ্ছে, সংখ্যায় একজন, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। বুক, বই, একটা বই বোঝাচ্ছে, একটা বই বোঝালে সিঙ্গুলার নাম্বার হয়। পেন, একটা পেনকে বোঝাচ্ছে, তাই জন্য সিঙ্গুলার নাম্বার বা এক বচন। কাউ, একটা মাত্র গরুকে বোঝাচ্ছে, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার বা এক বচন। ডগ, কুকুর, একটা কুকুরকে বোঝাচ্ছে, তাই জন্য এটা সিঙ্গুলার নাম্বার বা এক বচন। আবার প্লুরাল নাম্বারগুলো কি? উই মানে আমরা, আমরা মানে কি? একের বেশি, আমরা, তাই জন্য এটা প্লুরাল নাম্বার বা বহু বচন প্রোনাউনটা আছে। দে, দে মানে কি? তারা, তাহলে একের বেশি আছে, তাই জন্য এটা প্লুরাল নাম্বার। পেন্স, পেন থেকে এসছে, পেন্স, কলম থেকে কলমগুলি, তাহলে বহু বচনে আছে, এটা প্লুরাল নাম্বারে আছে, পেন্স, কলমগুলি। বুকস, বইগুলি, প্লুরাল নাম্বার, বহু বচনে আছে। ডগস, কুকুরগুলি, সংখ্যায় বেশি আছে, একের বেশি আছে, তাই জন্য এগুলো প্লুরাল নাম্বারে আছে। এবার কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ ব্যবহার করা হয় সাবজেক্টের পরে বা কর্তার পরে বা নাউনের পরে।
আর কর্তা যদি থার্ড পারসন, আর কর্তা যদি ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক আর থার্ড পারসন হোক, যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আর ব্যবহার করা হয়। আর পাস্ট টেন্সের বেলায় ওয়াচ আর ব্যবহার করা হয়। পরে পরে বুঝে যাবে, যখন প্র্যাকটিস করা হবে বুঝে যাবে। তাহলে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছি, বর্তমানকালে কাজটা চলছে বোঝাচ্ছে, ঘটছে বা চলছে বোঝাচ্ছে। দেখো আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য আছে এটা। তাহলে সাহায্যকারী ভার্ব একটা দিতে হবে। কন্টিনিউয়াস টেন্স এসেছে মানে সাহায্যকারী ভার্ব একটা দিতে হবে। আইয়ের পরে কী বসে? আইয়ের পরে এম বসে, আইয়ের পরে এম বসে, আই এম বসবে। তাহলে একটা এম সাহায্যকারী ভার্ব এখানে দিতে হবে, আই এম ইটিং রাইস। তাহলে বাক্যটা শুদ্ধ হবে। তাহলে বাক্যটাকে আমি সুন্দরভাবে লিখলে হয়, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। ব্যাস, এই বাক্যটা শুদ্ধ। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এই বাক্যটা ঠিক আছে। এবারে যদি বলা হয় আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এবার যে কোনো উদাহরণ একই সিস্টেমে হবে। সে চিঠি লিখেছে, এখানে যদি বাক্যটা লিখি সে চিঠি লিখেছে, একই রকম একই সিস্টেমে হবে, বাক্যটা ট্রান্সলেট হবে। আমি ভাত খেয়েছি, যাই করো না কেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সিস্টেমে ট্রান্সলেট করতে হবে। তাহলে ভাত খাওয়ার কাজটা সবেমাত্র শেষ হয়েছে বর্তমানকালে, এরকম বোঝালে ভার্বের পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী বসিয়ে দেবো আই। এবার খেয়েছি, অনেক ছাত্রছাত্রীরা ভুলে কী করে না ইটেন বসিয়ে দেয়, 3 নম্বর ফর্ম EATEN, ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, কিন্তু বাক্যটা ভুল, আই ইটেন রাইস ভুল হবে। কেননা পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ লাগে, হ্যাভ ভার্বের হ্যাভ বা হ্যাজ লাগে। এই যে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সের বেলায় হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয় কর্তা অনুসারে, আর পাস্ট টেন্সের বেলায় হ্যাড ব্যবহার করা হয় কর্তা অনুসারে। আর পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করা হয় যে কোনো নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট হলে। পাস্ট টেন্সের বেলায় কোনো অসুবিধা নেই, সব হ্যাড বসবে। তাহলে আমি ভাত খেয়েছি, আই, তার বাক্যটাকে ঠিকভাবে লিখলে হয় আইয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এই বাক্যটা ঠিক আছে, শুদ্ধ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত খাচ্ছি, কিছুক্ষণ ধরে, কিছুক্ষণ ধরে ভাতটা খাচ্ছি বোঝাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্সের বাক্যটা প্রায় একই রকম, কিন্তু এটা কিছুক্ষণ ধরে কাজটা চলছে বোঝাবে, কিছুক্ষণ আগে আরম্ভ হয়েছে এখনও চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাক্যটা যদি লেখা হয় আই অ্যাম ইটিং রাইস, কিন্তু এটা যেহেতু পারফেক্ট টেন্স, কিছুক্ষণ ধরে কাজটা চলছে, তাহলে কি হবে? আই হ্যাভ বিন একটা নিয়ে আসতে হবে, আই হ্যাভ বিন ইটিং, EATING, ইটিং রাইস, RICE, আমি ভাত খাচ্ছি কিছুক্ষণ ধরে। যদি বলা হয় আমি সকাল থেকে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, সকাল থেকে ভাত খাচ্ছি। যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে আমি ভাত খাচ্ছি। এবারে যাব পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। সে চিঠি লিখেছিল, সে চিঠি লিখেছিল, বাক্যটা লেখা আছে সে চিঠি লিখেছিল। তাহলে আমরা SVO এই সিস্টেমে লিখে যাব, SVO সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা আগে জেনে গেছি এটা সাবজেক্ট, এটা অবজেক্ট আর এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব। তাহলে প্রথমে সাবজেক্ট লিখব, সে ইংরেজি হি, তারপর ভার্ব কে আছে, ভার্ব লিখেছিল, ইংরেজি লিখেছিল, লেখা ইংরেজি রাইট, তার 2 নম্বর ফর্ম পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু
রোট লিখবো, রাইট, রোট, রিটেন, রাইটিং, রাইটস। ভার্বের 5টা ফর্ম, রাইট, রোট, রিটেন, রাইটিং, রাইটস। রোট লিখবো, 2 নম্বর ফর্ম লিখবো, WROTE, হি রোট লেটার, LETTER, হি রোট লেটার, সে চিঠি লিখেছিল। এইটাকে আবার পাস্ট কন্টিনিউয়াস করব, তখন হবে সে চিঠি লিখছিল, অতীতকালে কাজটা চলছিল বোঝাবে। কন্টিনিউয়াস টেন্স যেহেতু, অতীতকালে কাজটা চলছিল, এই যে লিখছিল, সে চিঠি লিখছিল, লিখেছিল আর লিখছিল একটু তফাৎ আছে দেখো। লিখেছিল মানে অতীতকালে কাজটা হয়ে গিয়েছে, অতীতকালে পূর্বে কাজটা হয়ে গেছে তাই লিখেছিল, আর এটা অতীতকালে চলছিল বোঝাচ্ছে। বাক্যটা দেখো, সে চিঠি লিখছিল অর্থাৎ অতীতকালে কাজটা চলছিল, এরকম বোঝাচ্ছে। এরকম বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সেটা এখানে সাবজেক্ট, চিঠিটা অবজেক্ট, আর শেষে তো ভার্ব থাকে। তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে সে ইংরেজি হি, তারপর ভার্ব লিখছিল, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব লাগবে ওয়াচ ওয়্যার, বি ভার্বের ওয়াচ ওয়্যার লাগবে, বি ভার্বের ওয়াচ ওয়্যারকে নিয়ে আসতে হবে সাহায্যকারী ভার্ব হিসাবে। আর হির পরে ওয়াচ বসে, হি ওয়াচ, হি ওয়াচ। এবারে এই যে ভার্বের 4 নম্বর ফর্ম দিতে হবে, রাইট, রোট, রিটেন, রাইটিং, 4 নম্বর ফর্ম দিতে হবে, WRITING, রাইটিং, হি ওয়াজ রাইটিং। এবার অবজেক্টকে বসাবো, এই যে অবজেক্ট লেটার, LETTER, লেটার, হি ওয়াজ রাইটিং লেটার, সে চিঠি লিখছিল। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলো সচরাচর বাক্যে ব্যবহার হয় না। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটা ছেড়ে দিল, এই টেন্সটা পরে আমরা যখন একটা একটা করে আলোচনা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আবার ক্লাস দেওয়া হবে, তখন ডিটেলসে বোঝানো হবে। এবার যাব ফিউচার ইনডেফিনিট আর ফিউচার কন্টিনিউয়াসে, যেই টেন্সটা সবসময় বেশি ব্যবহার হয়, যে টেন্সগুলো ব্যবহার হয় সেইগুলো সম্পর্কে এখন আলোচনা করছি। এবার যাব ফিউচার ইনডেফিনিট টেন্সে। রীতা মাছ ধরবে, রীতা মাছ ধরবে, তাহলে SVO, এই সূত্র অনুসারে আমরা লিখে যাব SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্য। রীতা মাছ ধরবে অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে বা ঘটবে এরকম বোঝালে ভার্বের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। রীতাটা সাবজেক্ট, মাছটা অবজেক্ট, আর ধরবেটা ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে সাবজেক্টকে প্রথমে বসাবো রীতা, রীতা, তারপর ভার্ব বা ক্রিয়াপদ ধরবে আছে রীতা। এবার শ্যাল বা উইল লাগে, সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল বা উইল। ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বাক্য এই যে বেন আছে শেষে, ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্যে সাহায্যকারী ভার্ব শ্যাল বা উইলকে নিয়ে আসতে হয় কর্তা অনুসারে। রীতার পরে উইল বসে, রীতা উইল ক্যাচ। এবার যে ভার্ব আছে, ভার্ব হলো ক্যাচ, CATCH, ক্যাচ। এবার অবজেক্ট বা কর্ম বসে ফিশ, FISH, ফুল স্টপ। রীতা উইল ক্যাচ ফিশ, রীতা মাছ ধরবে। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাব, রীতা মাছ ধরতে থাকবে। যদি ওই একই বাক্য যদি লেখা হয় রীতা মাছ ধরতে থাকবে, ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে, এরকম বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন বা যদু যখন আসবে রীতা তখন মাছ ধরতে থাকবে, এই যে ধরতে থাকবে ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে, এরকম বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সাবজেক্ট রীতা, মাছটা অবজেক্ট, আর ধরতে থাকবে এটা ভার্ব। তাহলে রীতা লিখব, রীতা ধরতে থাকবে, চলতে থাকবে, ভবিষ্যৎকালে কাজটা এরকম বোঝাচ্ছে, কন্টিনিউয়াস, কন্টিনিউ, চলতে থাকবে। তাহলে রীতা, রীতার পরে উইল, রীতা উইল। এবার যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স একটা বি দিতে হবে, রীতা উইল বি। এবার
ভার্বের 4 নম্বর ফর্ম ক্যাচিং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, CATCHING, ক্যাচিং ফিশ, FISH, ফুল স্টপ। রিতা উইল বি ক্যাচিং ফিশ, রিতা মাছ ধরতে থাকবে। ব্যাস। এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা ক্লাস, কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসের ক্লাস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সব একটা একটা করে আলাদা ক্লাস দেওয়া হবে।